অনার্স চতুর্থ বর্ষের উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থীদের আজকে এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি কাজী ইসমাইল হোসেন, সহযোগী অধ্যাপক। আজকের বিষয় বায়োটেকনোলজি, অধ্যায় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। শুরু করছি আজকের আলোচনা। জিন ক্লোনিং, রেস্ট্রিকশন অ্যান্টি নিউক্লিয়াস, ক্লোনিং ভেক্টরস, ক্লোন জিন শনাক্তকরণ এবং বিশ্লেষণ, সর্বোপরি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ ও গুরুত্ব। জিন ক্লোনিং কি তা জেনে নেই। কোন প্রাণীর কোন দেহকোষকে পৃথক করে অযৌন উপায়ে উক্ত প্রাণীর অবিকল কোন প্রতিরূপ যদি সৃষ্টি হয় তাকে ক্লোনিং বলে। আর এই ক্লোনিং সিস্টেম জিন বা ডিএনএ এর সাথে যদি সম্পর্ক থাকে বা ডিএনএ মতো করে যদি নতুন ডিএনএ তৈরি করা হয় তাকে জিন ক্লোনিং বলে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এন্ডোনিউক্লিয়াস হল এক ধরনের এনজাইম যা দ্বিসূত্রক ডিএনএ প্রান্ত ব্যতীত অন্য যে কোনো অংশ কাটতে পারে। চিত্রে দেখানো আছে 5 প্রাইম 3 প্রাইম এবং 3 প্রাইম 5 প্রাইম দুটি অনুসূত্র এবং এই দুটি সূত্রে মাঝখানে একটি ভাঙা দিয়ে বোঝানো হচ্ছে যে এই মাঝখানে ভেঙেছে। এখন এই নিউক্লিয়াসের বিভিন্ন অংশে এই এন্ডোনিউক্লিয়াসের যে কাজ তা বিজ্ঞানী ওয়ার্নার এবং আরবার 1960 সালে ব্যাকটেরিয়া দিয়ে শনাক্ত করেন। প্রকৃতি অনুসারে এই রেস্ট্রিকশন এনজাইম 3 প্রকারের: টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 সাধারণত শনাক্তকরণ কাজে ব্যবহৃত হয়। টাইপ 2 ইহা জিন ক্লোনিং মধ্যে বেশি ব্যবহার হয়। আর টাইপ 3 এর সাধারণত জিন ক্লোনিং এর ক্ষেত্রে কম ব্যবহার হয়। তবে রেস্ট্রিকশন এনজাইমের দুটা প্রধান বৈশিষ্ট্য রয়েছে যা ডিএনএ অনুসূত্রে দুটিকে বিপরীত প্রান্ত থেকে অসমান অংশে বিভক্ত করে, ফলে তার দুটি অংশে একটি প্রান্ত বর্ধিত অংশ থাকে। এদেরকে বলা হয় স্টিকি প্রান্ত বা কুহেসিভ প্রান্ত। আর অন্য বৈশিষ্ট্য হল ডিএনএ সূত্রকে তারা সমান্তরালভাবে কর্তন করে, ফলে ওখানে দুইটারই একটি ভোঁতা প্রান্ত সৃষ্টি হয় যাকে বলা হয় ব্লান্ট বা রাস্ট প্রান্ত। ডিএনএ সূত্রের 4 থেকে 6টি ক্ষারক বেসের কোন নির্দিষ্ট অংশ কর্তন করে থাকে। এই কর্তনের ক্ষেত্রে দেখা যে অনুক্রমে কাটে ঠিক অনুরূপ তার বিপরীত বেসগুলো এসে তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এই স্টাইলকে বলা হয়ে থাকে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। যেমন 5 প্রাইমের ক্ষেত্রে 5 প্রাইম 3 প্রাইমের ক্ষেত্রে গুয়ানিন, অ্যাডেনিন, অ্যাডেনিন, থাইমিন, থাইমিন, সাইটোসিন একটি অনুক্রম। এই অনুক্রমের ঠিক বিপরীত অনুক্রম 3 প্রাইম 5 প্রাইমের ক্ষেত্রে আসছে সাইটোসিন, থাইমিন, থাইমিন, অ্যাডেনিন, অ্যাডেনিন, গুয়ানিন। এখানে ইকোআরআই নামক একটি রেস্ট্রিকশন এনজাইম তাদেরকে প্রান্ত বদল করে কেটেছে, ফলে দেখা গেছে যে সি, টি, টি, এ একটি অংশ, জি আরেকটি অংশ। এখানে তার একটি স্টিকি প্রান্ত তৈরি হয়েছে। এখন এই রেস্ট্রিকশন এনজাইমের নামকরণও তার উৎসের নামকরণের উৎস থেকে সাধারণত করা হয়ে থাকে। ইচেরিচিয়া কোলাই থেকে এই ইকোআরআই নামটি হয়েছে। এর গণনাম ইচেরিচিয়ার ই এবং প্রজাতি নাম কোলাই সিও অংশ নিয়ে ইকোআরআই রেস্ট্রিকশন এনজাইমটি নামকরণ হয়েছে। ক্লোনিং ভেক্টরস বা ক্লোনিং বাহক। জিন প্রকৌশলে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির জন্য কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে অন্য একটি বিশেষ ডিএনএ এর সাথে সম্পর্ক রেখে বা সংযুক্ত রেখে পোষক কোষে স্থানান্তর করা হয়। যে বিশেষ ডিএনএ এই কাজটি করে থাকে তাকে বলা হয় জিন বাহক বা ডিএনএ বাহক বা ক্লোনিং বাহক। এই ক্লোনিং বাহকের কার্যক্রমে অংশগ্রহণকারী আরো ভেক্টর রয়েছে। তারা হল একটি প্লাজমিড ভেক্টর বা প্লাজমিড ডিএনএ, যে লেডারবার্ডস 1952 সালে ইহা প্রথম ব্যবহার করে। ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোম ছাড়া আরও একটি নন জেনোমিক দ্বিসূত্রক ডিএনএ থাকে যা সাইটোপ্লাজমে স্বাধীনভাবে আত্মপ্রজননশীল এবং কিছু বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। এরা ক্লোনিং কাজে সাহায্য করে বলেই এদেরকে ক্লোনিং ভেক্টর বলা হয়। জিনের উপর ভিত্তি করে এরা কয়েক প্রকারের। একটি হল এফ প্লাজমিড বা ফার্টিলিটি ফ্যাক্টর, আর প্লাজমিড, ভিরুলেন্স প্লাজমিড, কোল প্লাজমিড, ডিগ্রেডেটিভ প্লাজমিড। আরও রয়েছে এন্টারক্সিন প্লাজমিড এবং হেমোলাইসিন প্লাজমিড। তাছাড়া ব্যাকটেরিওফাজ বাহক দেখা যায় টি2 ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে সাধারণত ডিএনএ যখন ক্লোনিং বাহক হিসেবে কাজ করে এরা ব্যাকটেরিওফাজ বাহক হিসেবে পরিচিত। কসমিড বাহক নামে আরেকটি বাহক আছে, এক প্রকার গোলাকার প্লাজমিড। এরা ব্যাকটেরিওফাজ প্লাজমিড এবং ব্যাকটেরিয়াল প্লাজমিড ডিএনএ সমন্বয়ে তৈরি একটি সম্প্রদায় প্লাজমিড। এই প্লাজমিডটি বৃহৎ আকারের ডিএনএ কে ক্লোন করার জন্য ব্যবহৃত হয়। ফাজমিড বাহক ইহা খাটো সরল রৈখিক ধরনের ডিএনএ প্রতিলিপনকারী ল্যামডা জিনোম। এরা
কাঙ্ক্ষিত ডিএনএ এর এক বা একাধিক খণ্ড যুক্ত করতে পারে। বিএসসি বাহক, এখানে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোমের ক্ষেত্রে এদেরকে দেখা যায়। এরা ব্যাকটেরিয়াল ক্রোমোজোমকে আরএন বা রিকম্বিনেন্ট ডিএনএ বাহক হিসেবে প্রস্তুত করে ক্লোনিং কাজে ব্যবহৃত হয়। এরা অনেক বড় বড় কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে গ্রহণ করতে সক্ষম। ইস্ট বাহক, ইস্টের ক্ষেত্রে 34টি ক্রোমোজোম থাকলেও মাত্র একটির মধ্যেই প্লাজমিডটি আবিষ্কৃত হয়েছে। এই প্লাজমিডের মাধ্যমে এই প্লাজমিডের ডিএনএ কে ইস্ট কোষে প্রবেশ করিয়ে জেনেটিক্যালি পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন প্রকার ইস্ট কোষ পাওয়া যায়। উচ্চতর উদ্ভিদের বাহক, এখানে সাধারণত ভেক্টর থাকে না, তবে পিটিআই এবং পিআরআই নামক দুইটি বাহক ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, যা উচ্চ শ্রেণীর উদ্ভিদের মধ্যে জিন স্থানান্তরের কাজে উত্তম বাহক হিসেবে কাজ করে। রয়েছে শাটল বাহক। ইহা সাধারণত আদি কোষ কিংবা প্রকৃত কোষে বিস্তার লাভ করে এবং এই ধরনের বৈশিষ্ট্যের কারণে এই বাহকগুলোকে শাটল বাহক বলা হয়। প্রাণী উপযোগী বাহক, প্রাণী কোষে সাধারণত কোনো ভেক্টর থাকে না, অধিকাংশ এরা ভাইরাসের জিনোম থেকেই তৈরি। আবার অনেকে প্রতিলিপিও গঠন করতে সক্ষম নয়। তথাপি প্রাণী কোষে এই ক্লোনিং এর ক্ষেত্রে এই ধরনের বাহকগুলোকে ব্যবহার করে থাকে, যেমন SB40 বাহক অর্থাৎ সিমিয়ান ভাইরাস, তারপর আছে বোভাইন প্যাপিলোমা ভাইরাস, তারপর আছে রেট্রো ভাইরাস। ক্লোন জিন শনাক্তকরণ এবং তার বিশ্লেষণ। ক্লোন জিন শনাক্তকরণের ক্ষেত্রে বর্তমানে কলোনি সংকরণ পদ্ধতি, সাউদার্ন ব্লটিং পদ্ধতি, নর্দার্ন ব্লটিং, ওয়েস্টার্ন ব্লটিং, ডট ব্লট এবং FACS অর্থাৎ ফ্লোরেসেন্স অ্যাক্টিভেট সেল সর্টার পদ্ধতিগুলো ব্যবহৃত হয়ে থাকে। এর মধ্যে সাউদার্ন ব্লটিং পদ্ধতি অনেক বেশি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত। এটি ডিএনএ সংকরণের জন্য অন্যতম পদ্ধতি। বিজ্ঞানী EM সাউদার্ন 1975 সালে এই পদ্ধতিটি আবিষ্কার করেন। এই পদ্ধতিতে জিনের আকার আকৃতি, সিকোয়েন্স এবং তার শনাক্তকরণ বা চিহ্নিত করা সম্ভব হয়েছে। জিন প্রযুক্তিতে তৈরি মলিকুলার প্রোব যে ডিএনএ, তার সাথে সঙ্গতি রেখে এমন ব্যান্ডের ডিএনএ অণুর ক্ষার অনুক্রমের সাথে প্রোব ডিএনএ সংকরণের সম্পন্ন করার জন্য ব্লটিং কৌশল দ্বারা ব্যান্ডগুলোকে নাইট্রোসেলুলোজ মেমব্রেনে স্থানান্তর করে। এই স্থানান্তর প্রক্রিয়াটাকেই বলা হয় সাউদার্ন ব্লটিং বা সাউদার্ন স্থানান্তর। পদ্ধতিটির প্রথমেই রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ডিএনএ অণুকে টুকরা টুকরা করে কাটা হয় এবং এদেরকে 11 জেল ইলেকট্রোফোরেসিসের মধ্যে প্রবাহিত করা হয়। জেলটিকে একটি ক্ষারক দ্রবণে ঘণ্টাখানিক ডুবিয়ে রাখলে দ্বিসূত্রক ডিএনএ একসূত্রক ডিএনএ পরিণত হয়। জেলটিকে অন্য একটি বাফার দ্রবণে প্রশমিত করে একটি কাঁচের শীটে স্থাপিত বড় ফিল্টার কাগজের উপর জেলটিকে স্থাপন করতে হয়। বড় একটি কাঁচের ট্রেতে জেল এবং কাগজ সহ কাঁচের শীটটি এমনভাবে স্থাপন করতে হবে যেন সেটটি সামান্য একটু উপরে থাকে এবং ট্রেতে রক্ষিত বাফার দ্রবণ দ্বারা তা ভিজে না যায়, কিন্তু ঝুলে থাকা ফিল্টার পেপারের প্রান্ত যেন একটুখানি ডুবে থাকে। এবার সামান্য বড় নাইট্রোসেলুলোজ ফিল্টার পেপারের শীট জেলের উপর এমনভাবে স্থাপন করে চাপ প্রয়োগের জন্য রাখতে হবে যাতে ওর উপর আরো 2 থেকে 3 স্তর শুষ্ক ফিল্টার পেপার বা টাওয়েল রাখা হয়। তবে এসবের ওজন কোনো ক্রমেই অর্ধ কেজির বেশি হবে না। চাপের ফলে জেলের উপরস্থ ফিল্টার পেপার, টাওয়েল এবং কাগজ বাফার দ্রবণের শোষণ করে এবং শোষণের টানে এক সূত্রক ডিএনএ সুতাগুলো উপরের দিকে উঠে এসে ওই নাইট্রোসেলুলোজ ফিল্টারের সাথে আটকে যায় এবং এটা মাত্র 24 ঘন্টার মধ্যে সমস্ত ডিএনএ গুলোই ওই ফিল্টার পেপারের মধ্যে আটকে আসে। চিত্রে সেই অংশটুকি আমরা প্রদর্শন করতেছি। জিন এ বা জিনোমিক ডিএনএ কে রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করা হলো এবং এদেরকে 11 জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে এর ক্ষারক দ্রবণে যখন আবার আমরা প্রশমিত করে রাখা নাইট্রোসেলুলোজ ফিল্টারের উপরে যখন আমরা স্থাপন করি, তখন এই মেশিনে আমরা একটু আগে পড়লাম 11 জেল মধ্যে ডিএনএ আছে, শুষ্ক ফিল্টার পেপার আছে, সেলুলোজ নাইট্রিক ফিল্টার, তার সাথে নিচে দ্রবণ রয়ে গেছে বাফার দ্রবণ, আর্দ্রতা ফিল্টার পেপার। এগুলো পাশাপাশি যখন থাকে তখন এদেরকে আবার 80 ডিগ্রি সেলসিয়াস বেকিং করা হয়। বেকিং এর ফলে এখানে যে ডিএনএ পরিপূর্ণভাবে এই সেলুলোজ নাইট্রিক ফিল্টারের মধ্যে আটকে যায়। আটকে যাওয়ার পর এদেরকে আবার প্রোব ডিএনএ অথবা আরএনএ এর মধ্যে আমরা এদেরকে সামঞ্জস্য করে যে ডিএনএ গুলো আটকে গেল ওদেরকে যে কোনো উপায়ে আমরা আবার দ্বিসূত্রক ডিএনএ তে পরিণত করি। ছবি থেকে আবার এখানে আসি। একক
একক সূত্রক ডিএনএ কে সংকরায়ন প্রক্রিয়ায় দ্বিসূত্রকে যে পরিণত করা হলো তা ফিল্টার পেপারটি বাফার দ্রবণে কয়েকবার ধৌত করে এক্স রে ফিল্মের সাথে যদি সংযুক্ত করে 12 থেকে 16 ঘন্টা অটো রেডিওগ্রাফির জন্য রেখে দেওয়া হয়, তাহলে দেখা যায় এই অটো রেডিওগ্রাফির দরুন ফিল্মের গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সংকর অণুর দাগ পড়ে। এই দাগ দেখেই ক্লোন জিন বা ডিএনএ কে শনাক্ত করা যায়। সর্বোপরি ডিএনএ প্রযুক্তির প্রয়োগ এবং গুরুত্বের ক্ষেত্রে আমরা 3টি বিষয়ের উপর আলোকপাত করব। একটি কৃষিক্ষেত্রে, একটি চিকিৎসা ক্ষেত্রে এবং অপরটি শিল্প ক্ষেত্রে। কৃষিক্ষেত্রে আছে নাইট্রোজেন সংবন্ধন সহ বিভিন্ন অংশ, চিকিৎসা ক্ষেত্রে ইনসুলিন তৈরি, ইন্টারফেরন তৈরি সহ, ভ্যাকসিন সহ বিভিন্ন অংশের কথা বলা আছে। সুতরাং আমরা এগুলো বিষয়গুলো আরো বইয়ের সাথে সম্পর্ক রেখে আমরা জানার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত আমি ক্লাসে বললাম। যদি কোনো প্রশ্ন থাকে নেক্সট ক্লাসে আমরা তা সমাধান করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ।